গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা চ্যাপ্টার 15 অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারেরই পরের অংশটা শিখব। আজকে এই অধ্যায়ের থার্ড ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা জানব অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ ব্যাপার দুটো কি জিনিস। যখন দুটো বৃত্ত এমন ভাবে থাকে যে তারা পরস্পরকে স্পর্শ করেছে এবং একটা বৃত্তের ভেতর দিকে অন্য বৃত্তটি আছে, তখন আমরা তাকে বলি বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করেছে, অর্থাৎ ভিতর দিক থেকে একে অন্যকে স্পর্শ করেছে। যেমন এই পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় বৃত্ত আছে যার কেন্দ্র হলো পি, আর একটা ছোট বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে আর। এই দুটো বৃত্ত একটার ভেতরে অন্যটা আছে এবং তারা কিউ বিন্দুতে পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। তাহলে যদি একই সমতলে অবস্থিত দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে বা ভেতরের দিকে স্পর্শ করে, তবে বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করেছে বা ইন্টারনালি টাচ করেছে বলা হয়। এবার বোঝাই যাচ্ছে যে বহিঃস্পর্শ জিনিসটা তাহলে কি। যখন দুটো বৃত্ত একে অপরকে বাইরের দিক থেকে বা বহিঃস্থভাবে স্পর্শ করবে, তখন আমরা বলবো তারা একে অপরকে বহিঃস্পর্শ করছে। যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এ কেন্দ্রের একটি বৃত্ত রয়েছে, বি কেন্দ্রের আরেকটি বৃত্ত রয়েছে, তারা একে অপরকে, ধরা যাক এই বিন্দুটি হলো সি, এই সি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে যদি একই সমতলে অবস্থিত দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে বা বাইরের দিকে স্পর্শ করে, তবে বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে বা এক্সটার্নালি টাচ করেছে বলা হয়। আমরা এর আগে স্পর্শক সম্পর্কে পড়েছি, স্পর্শক বা ট্যানজেন্ট। আজকে আমরা জানবো সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট জিনিসটা কি। পাশের ছবিটা আগে দেখো, এখানে ও কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় দুটো বৃত্ত দেখা যাচ্ছে যাদের মধ্য দিয়ে একটি স্পর্শক চলে গেছে, যে সরলরেখাটার নাম হলো এবি। বৃত্ত দুটো একে অপরকে পি বিন্দুতে স্পর্শ করেছে এবং এই পি বিন্দু দিয়েই, অর্থাৎ স্পর্শ বিন্দুটা দিয়েই এই স্পর্শকটা টানা হয়েছে। অর্থাৎ এবি সরলরেখাটি ও কেন্দ্রীয় বৃত্তটিরও স্পর্শক, আবার কিউ কেন্দ্রীয় বৃত্তটিরও স্পর্শক, এবং একই বিন্দুতেই তাদের উভয়ের সঙ্গেই এবি সরলরেখাটি স্পর্শক। তার ফলে এই এবি সরলরেখাকে আমি বলবো এই বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। তাহলে একটি সরলরেখা যদি দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে, তাহলে ওই সরলরেখাটিকে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বলে। এখানে যেমন আমরা স্পর্শকটিকে দেখতে পাচ্ছি যে সেটি বৃত্ত দুটির যে স্পর্শ বিন্দু, সেই বিন্দু দিয়েই পাস করেছে। আবার অন্য রকমের সাধারণ স্পর্শকও হতে পারে, যেখানে ধরা যাক এরকম একটি বৃত্ত রয়েছে আর এরকম একটি বৃত্ত রয়েছে, এই বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এরকমও হতে পারে। সেখানে দুটো ডিফারেন্ট বিন্দুতে স্পর্শকটি বৃত্ত দুটিকে স্পর্শ করছে, এমনটাও হয়ে থাকতে পারে। সাধারণ স্পর্শককে ইংরেজিতে আমরা বলবো কমন ট্যানজেন্ট। আমরা জানি স্পর্শকের ইংরেজি হচ্ছে ট্যানজেন্ট, আর সাধারণকে ইংরেজিতে বলি আমরা কমন। তাহলে পাশের চিত্রে এবি সরলরেখা হলো ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শকের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন। তাহলে সাধারণ স্পর্শক কত রকমের হয় না, দুই রকমের হয়। একটি হলো সরল সাধারণ স্পর্শক, অন্যটি হলো তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক কাকে বলে? ইংরেজিতে একে আমরা বলি ডিরেক্ট কমন ট্যানজেন্ট বা সরল সাধারণ স্পর্শক। যখন দুটি বৃত্ত স্পর্শকটির একই দিকে থাকে, তখন আমরা স্পর্শকটিকে বলবো তাদের সরল সাধারণ স্পর্শক। যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত দুটি স্পর্শকটির একই দিকে রয়েছে। একটু আগে আমি যে এরকম একটা ছবি আঁকলাম, সেটিও কিন্তু সরল সাধারণ স্পর্শকেরই ছবি, যেখানে বৃত্ত দুটি একে অপরকে স্পর্শ করেনি ঠিকই, কিন্তু তাদের মধ্যে একটি সাধারণ স্পর্শক রয়েছে এবং সেটি সরল সাধারণ স্পর্শক, যেহেতু বৃত্ত দুটি স্পর্শকের একই দিকে রয়েছে। তাহলে আমরা মনে রাখবো, যখন স্পর্শকের একই দিকে দুটি বৃত্ত থাকে তাকে আমরা বলি সরল সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক বা ডিরেক্ট কমন ট্যানজেন্ট বলি।
আবার তির্যক সাধারণ স্পর্শক বা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, এই কথাটার মানে বোঝাই যাচ্ছে যখন স্পর্শকের দুই দিকে বা দুই বিপরীত দিকে দুটি বৃত্ত অবস্থান করে তখন তাকে বলি তির্যক সাধারণ স্পর্শক। যেমন এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটি বৃত্ত যদিও বা এই ছবিতে বহিঃস্পর্শ করেছে, যদি একে অপরকে স্পর্শ নাও করে সেক্ষেত্রেও এরকম একটি ছবি পাওয়া যেতে পারে যে এরকম এমন একটি স্পর্শক রয়েছে এবং বৃত্তটি স্পর্শ না করেও কিন্তু স্পর্শকের অন্যদিকে থাকতে পারে, এক্ষেত্রেও কিন্তু এটা তির্যক সাধারণ স্পর্শকের ছবি। তাহলে সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটিকে তির্যক সাধারণ স্পর্শক বা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বলে। এরপরে আমরা একটি উপপাদ্য পড়ব। বিবৃতিটি হলো, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। তাহলে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, অন্তঃস্পর্শ হোক বা বহিঃস্পর্শ হোক, তবে কিন্তু ওই বৃত্ত দুটির কেন্দ্রের যে সংযোজক সরল রেখাংশ, অর্থাৎ দুটি কেন্দ্রকে যে সরল রেখাংশ যুক্ত করছে সেই সরল রেখাংশের উপরেই কিন্তু স্পর্শ বিন্দুটি থাকবে। তাহলে এটার প্রমাণ করার জন্য আমরা দুরকম ছবি আঁকবো, যেখানে একটি ছবিতে থাকবে বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করেছে, অন্য ছবিতে থাকবে বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে। তাহলে আগে ছবি দুটো আঁকা যাক। ধরা যাক এই একটি বৃত্ত এবং এই আরেকটি বৃত্ত। এই বৃত্তের বড় বৃত্তের কেন্দ্র এখানে, ধরা যাক সেটা হচ্ছে ও, আর ছোট বৃত্তের কেন্দ্র আছে এখানে, ধরা যাক সেটি হলো ও ড্যাশ, আর এদের স্পর্শ বিন্দুটি ধরা যাক পি। আবার দুটো বৃত্ত বহিঃস্পর্শ করতে পারে এরকম ভাবে, এখানেও বড় বৃত্তটির কেন্দ্রের নাম দিচ্ছি ও, ছোট বৃত্তটির কেন্দ্রের নাম দিচ্ছি ও ড্যাশ, আর স্পর্শ বিন্দুটির নাম দিচ্ছি পি, এখানে লিখছি পি। আমাকে দেখাতে হবে যে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। আমি যেটা করছি, দুটো বৃত্তেরই যেখানে তাদের স্পর্শ বিন্দু সেখানে একটি স্পর্শক আঁকছি। তাহলে দুটি ছবিতেই আমি স্পর্শক এ বি আঁকলাম। এবার যেটা করি, প্রত্যেকটির যে কেন্দ্র, প্রত্যেকটি বৃত্তের কেন্দ্রের সাথে স্পর্শবিন্দুকে যোগ করছি, ওপি আর ও ড্যাশ পি। আপাতত এভাবেই রাখা হলো, এখানে ওপি আর ও ড্যাশ পি যুক্ত করা হলো। তাহলে প্রথমে আমাদের কাছে প্রদত্ত কি আছে, যে ও ও ও ড্যাশ কেন্দ্রের দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় হলো পি বিন্দুটি ও ও ড্যাশ বা এখানে ও ও ড্যাশ পি যেটা এর উপরে অবস্থান করে। তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে পি বিন্দুটি ও ও ড্যাশ বা বর্ধিত ও ও ড্যাশ সরল রেখার ওপর অবস্থিত। অর্থাৎ যদি সেটা হয় তার মানে হচ্ছে পি ও এবং ও ড্যাশ সমরেখ, অর্থাৎ একই রেখার ওপরে আছে। অর্থাৎ পি ও ও ড্যাশ বিন্দু তিনটি সমরেখ।
এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে অঙ্কন করেছি আমরা পি বিন্দুতে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক AB আঁকা হলো। O, P কোলন O ড্যাশ P যুক্ত করা হলো। এবারে আমরা চলে যাব প্রমাণে। দেখো পি বিন্দুতে দুটো ছবির ক্ষেত্রেই একই প্রমাণ হবে। পি বিন্দুতে ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তুমি যদি স্পর্শক দুটো বৃত্ত না দেখে যে কোনো একটা করে বৃত্ত দেখো, প্রথমে আমরা বড় বৃত্তটাকে দেখছি দুটো ছবিরই, যে পি বিন্দুতে এবি হচ্ছে স্পর্শক আর ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওপি আর এবি লম্ব হয়। তাহলে লিখি পি বিন্দুতে এবি স্পর্শক ও ওপি হলো বৃহত্তর বৃত্তটির স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং কি লেখা যায় যে ওপি লম্ব এবি। আবার একইভাবে পি বিন্দুতে এবি স্পর্শক এবং ছোট বৃত্তটাকে দেখো, ও ড্যাশ পি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ও ড্যাশ পি লম্ব এবি। আবার পি বিন্দুতে এবি স্পর্শক ও ও ড্যাশ পি হলো ক্ষুদ্রতর বৃত্তটির স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং ও ড্যাশ পি লম্ব এবি। ঠিক, তাহলে দেখো এবি সরল রেখার ওপর পি বিন্দুতেই ওপি এবং ও ড্যাশ পি যদি লম্ব হয়, তার মানে কি ওপি এবং ও ড্যাশ পি একই সরল রেখার উপর অবস্থিত। তাহলে লিখে ফেলি। সুতরাং এবি সরল রেখার ওপর পি বিন্দুতে ওপি ও ও ড্যাশ পি উভয়ই লম্ব। সুতরাং ওপি ও ও ড্যাশ পি একই সরল রেখার উপর অবস্থিত। আর যদি ওপি আর ও ড্যাশ পি একই সরল রেখার উপরে অবস্থিত হয়, তাহলে ও ড্যাশ আর পি তিনটি বিন্দু একই রেখায় অবস্থিত, অর্থাৎ তারা সমরেখ বলা যায়। সুতরাং পি ও ড্যাশ বিন্দু তিনটি সমরেখ। সুতরাং যেটা আমাদেরকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল সেটা প্রমাণিত। নেক্সট বলেছে যদি দুটি বৃত্ত বহিঃস্পর্শ করে তবে কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের ড্যাশ সমান হবে। তাহলে আগে একটা ছবি দেখার চেষ্টা করি। দুটো বৃত্ত যদি বহিঃস্পর্শ করে,
তবে কেন্দ্র দুটির দূরত্ব, তাহলে এটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, এই কেন্দ্র দুটির দূরত্ব মানে এই দূরত্বটা, এই দূরত্বটা দেখো এখান থেকে এত দূর, মানে আমি যদি ও পি কিউ এরকম নাম দিই, স্পর্শবিন্দুর নাম কিউ, তাহলে ও পি এটা হচ্ছে দূরত্ব, এটা ইকুয়ালস টু কি ও কিউ প্লাস পি কিউ। ও কিউটা কি, ও কিউ হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর পি কিউ হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, তার মানে দুটো বৃত্তের ব্যাসার্ধকে যদি যোগফল করি তাহলে আমি বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব পাবো। তাহলে কি হবে, কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের সমষ্টির সমান হবে, সমষ্টির বা যোগফলের সমান হবে। আবার বৃত্ত দুটি যদি অন্তঃস্পর্শ করে তবে কেন্দ্র দুটির দূরত্ব কি হবে, যদি অন্তঃস্পর্শ করে তাহলে ছবিটা হয় এরকম, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, বড়টার কেন্দ্র এখানে, ছোটটার কেন্দ্র এখানে। যদি আমি স্পর্শবিন্দু থেকে এরকম একটা দাগ টানি তাহলে এটা ধরা যাক ও, এটা ধরা যাক পি আর এটা ধরা যাক কিউ। তাহলে ও পি হচ্ছে দুটোর কেন্দ্রের দূরত্ব, তাহলে ও পি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ও কিউ মাইনাস পি কিউ। তাহলে ও কিউ মাইনাস পি কিউ লেখা যায়, যেখানে ও কিউ কি, ও কিউ হচ্ছে বড় বৃত্তটির ব্যাসার্ধ আর পি কিউ কি, পি কিউ হলো ছোট বৃত্তটির ব্যাসার্ধ, অর্থাৎ দুটি বৃত্তের ব্যাসার্ধের যে অন্তর বা বিয়োগফল তার সমান হচ্ছে। তাহলে এটা কি হবে, কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের অন্তরের বা বিয়োগফলের সমান হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। নেক্সট অঙ্ক, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তাহলে যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে সুতরাং তাদের কেন্দ্র দুটির দূরত্ব কি হবে, আমরা এক্ষুনি দেখলাম যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তরের সমান হবে। সুতরাং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, 3.5 মাইনাস 2 সেন্টিমিটার অর্থাৎ 1.5 সেন্টিমিটার। ওকে, এটাই যদি বহিঃস্পর্শ বলতো তাহলে আমরা যোগ করতাম। নেক্সট অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি প্লাস ডিএ। তাহলে ছবিটা কেমন হয়, এটা একটা বৃত্ত, এর পরিলিখিত চতুর্ভুজ, অর্থাৎ পরিলিখিত মানে সবসময় বাইরের দিকে থাকবে কিন্তু স্পর্শ করে থাকবে, আর অন্তর্লিখিত মানে ভেতর দিকে থাকবে কিন্তু স্পর্শ করে থাকবে। তাহলে পরিলিখিত একটি চতুর্ভুজ যদি আঁকি, এখানে এটা স্পর্শ করে থাকবে, এরকম হবে। এই এক্সট্রা অংশগুলোকে ইগনোর করো, এই অংশগুলো ধরে নাও নেই। তাহলে এটার নাম দিচ্ছি এ বি সি ডি, এই বিন্দুটি হলো ও, আর ধরা যাক এই যে স্পর্শ বিন্দুগুলোর নাম হচ্ছে পি কিউ আর এস। তাহলে ধরি এ বি বিসি সিডি ও ডিএ বৃত্তটিকে যথাক্রমে পি কিউ আর ও এস বিন্দুতে স্পর্শ করেছে। পি কিউ আর ও এস বিন্দুতে
স্পর্শ করেছে। এবারে দেখো এ বিন্দু থেকে এপি ও এএস স্পর্শক। আমরা জানি যে বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত যে দূরত্ব বা দৈর্ঘ্য, সেই দুটো দৈর্ঘ্য সমান হয়। তাহলে এপি ইকুয়ালস টু এএস। তাহলে এ বিন্দু থেকে এপি ও এএস স্পর্শক। এপি ইকুয়ালস টু এএস কেন? যেহেতু বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য সমান। তাহলে এপি ইকুয়ালস টু এএস হলো। একই যুক্তিতে দেখো বিপি ইকুয়ালস টু বিকিউ, সিকিউ ইকুয়ালস টু সিআর এবং ডিআর ইকুয়ালস টু ডিএস। তাহলে একইভাবে বা অনুরূপভাবে বিপি ইকুয়ালস টু বিকিউ, সিকিউ ইকুয়ালস টু সিআর এবং ডিআর ইকুয়ালস টু ডিএস। এবারে যেটা প্রুফ করতে দিয়েছে তার যে বাম পক্ষ এবি প্লাস সিডি, এটা দিয়ে আমরা শুরু করি। তাহলে বাম পক্ষ এবি প্লাস সিডি। এখানে দেখো এবি কে লিখতে পারি আমরা এপি প্লাস বিপি আর সিডি কে লিখতে পারি সিআর প্লাস ডিআর। তাহলে এবি কে লিখছি এপি প্লাস বিপি, সিডি কে লিখছি সিআর প্লাস ডিআর। আবার এপি ইকুয়ালস টু এএস লিখতে পারি, বিপি ইকুয়ালস টু বিকিউ লিখতে পারি, সিআর ইকুয়ালস টু সিকিউ লিখতে পারি আর ডিআর ইকুয়ালস টু ডিএস লিখতে পারি। তাহলে এপির জায়গায় লিখছি এএস, বিপির জায়গায় লিখছি বিকিউ, সিআর এর জায়গায় লিখছি সিকিউ আর ডিআর এর জায়গায় লিখছি ডিএস। এবার এএস আর ডিএস কে এক জায়গায় নিয়ে আসি আর বিকিউ প্লাস সিকিউ কে এক জায়গায় নিয়ে যাই। এবারে দেখো এএস প্লাস ডিএস করলে আমরা পাই ডিএ আর সিকিউ প্লাস বিকিউ করলে আমরা পাই বিসি। তাহলে এটাকে লেখা যায় ডিএ প্লাস বিসি বা বিসি প্লাস ডিএ। আর এটাই ছিল আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। নেক্সট অঙ্ক, পাশের চিত্রে এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। দেখো এ কেন্দ্রীয়, বি কেন্দ্রীয় ও সি কেন্দ্রীয় তিনটি বৃত্ত একে অপরকে প্রত্যেকেই বহিঃস্পর্শ করেছে। যদি এবি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, বিসি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার ও সিএ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার হয়, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে দেখো ধরি এ কেন্দ্রীয় বা এ কেন্দ্র বিশিষ্ট যা খুশি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার। তাহলে এপি ইকুয়ালস টু এ কিউ ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার হয়, কারণ দেখো এপি আর এ কিউ হলো এ কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ। সুতরাং এপি ইকুয়ালস টু এ কিউ ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার। আবার এবি হচ্ছে 5 সেন্টিমিটার,
তাহলে এপি যদি x সেন্টিমিটার হয়, বিপি কত বিয়োগ করব। এবি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, সুতরাং বিপি ইকুয়ালস টু এবি মাইনাস এপি অর্থাৎ 5 মাইনাস এক্স সেন্টিমিটার। আবার বিপি যদি 5 মাইনাস এক্স সেন্টিমিটার হয়, বিআরও তাই হবে, কারণ বিআর আর বিপি একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং বিআর ইকুয়ালস টু বিপি ইকুয়ালস টু 5 মাইনাস এক্স সেন্টিমিটার, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এখানেও লিখতে পারি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বিআর পেলাম 5 মাইনাস এক্স, আবার বিসি জানি 7 সেন্টিমিটার, তাহলে সিআর কত, 7 থেকে বাদ দেব, তাহলে বিসি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। সুতরাং সিআর ইকুয়ালস টু লেখা যায় বিসি মাইনাস বিআর অর্থাৎ 7 মাইনাস 5 মাইনাস এক্স সেন্টিমিটার। তাহলে সেটা কত আসে, 7 মাইনাস 5 প্লাস এক্স সেন্টিমিটার অর্থাৎ 2 প্লাস এক্স সেন্টিমিটার। তাহলে সিআর পেলাম 2 প্লাস এক্স সেন্টিমিটার, তাহলে সি কিউও 2 প্লাস এক্স হবে। সুতরাং সি কিউ ইকুয়ালস টু সিআর হবে ইকুয়ালস টু 2 প্লাস এক্স সেন্টিমিটার। এটাও যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এসির দৈর্ঘ্য হচ্ছে, এসি বা সিএ হলো 6 সেন্টিমিটার, এ কিউ হলো x সেন্টিমিটার, আর সি কিউ হচ্ছে 2 প্লাস এক্স সেন্টিমিটার, আর এই এসি পুরোটা হচ্ছে 6 সেন্টিমিটার। আবার সিএ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, তাহলে সিএ কে আমরা লিখতে পারি সি কিউ প্লাস এ কিউ, তাহলে সি কিউ প্লাস এ কিউ ইকুয়ালস টু 6, whereas সি কিউ হচ্ছে আমাদের 2 প্লাস এক্স প্লাস এ কিউ হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু 6, তাহলে 2 প্লাস 2x ইকুয়ালস টু 6, তার মানে 2x ইকুয়ালস টু 6 মাইনাস 2 অর্থাৎ 4, তাহলে x ইকুয়ালস টু 2। সুতরাং এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইল। এই চ্যাপ্টারের বাকি কিছু অঙ্ক নিয়ে প্রশ্নোত্তর পর্বে আমরা আসছি পরের ক্লাসে।